চতুর্থ অধ্যায় রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার রাসায়নিক সাম্যাবস্থা। চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা। ভৌমিকের বিক্রিয়া কখনো শেষ হয় না, সাম্যাবস্থা থাকে। সাম্যাবস্থা এটি গতিশীল অবস্থা এবং স্থিতিশীল অবস্থা নয়। তারপর হচ্ছে সংজ্ঞা: যখন কোনো উভমুখী বিক্রিয়া দশমুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়া পরস্পর সমান হয়ে থাকে, যখন বিক্রিয়ার একে রাসায়নিক সাম্যাবস্থা বলা থাকে। রাসায়নিক বিক্রিয়া হতে পারে ভূতর রাসায়নিক ভূতর সাম্যাবস্থা। উদ্বায়ী: ব্রোমিন বাষ্পীভবন এবং ঘনীভবন, ব্রোমাইড বাষ্পীভবন এবং ঘনীভবনের মধ্যে ব্রোমাইড গ্যাসীয়। রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ হচ্ছে সংশ্লিষ্ট অবস্থা, সুষম সাম্যাবস্থা, অসম সাম্যাবস্থা, বিষম সাম্যাবস্থা, আয়নিক সাম্যাবস্থা। সমস্যাতরা সাম্যাবস্থা: এই সাম্যাবস্থায় বিক্রিয়ার উৎপাদকগুলো একই চাপ একই সাথে থাকে। টু সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন হচ্ছে টু সালফার ডাইঅক্সাইডের সমস্ত অবস্থা। বিক্রিয়া এবং উৎপাদকগুলো হচ্ছে বিভিন্ন দশায় থাকে। তারপর ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তারপর রাসায়নিক সাম্যাবস্থা, তারপর এটি মাত্রা দশায় থাকলে তারপর উৎপন্ন অবস্থা হিসেবে আয়নের সংশ্লিষ্ট থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম আয়ন, তারপর হাইড্রোক্সিল আয়ন, তারপর ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, তারপর কার্বনেট ডাইঅক্সাইড এবং নিম্ন কত ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়ে থাকে। ভিতরে হচ্ছে 550টা। তারপর রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে বহুমুখিতা। বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অর্জিত হয়ে থাকে। গতিবেগ হচ্ছে সমমুখ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে গতিবেগ পরস্পর সমান হয়ে থাকে। বিক্রিয়ার সম্পূর্ণতা সাম্যাবস্থা অর্জিত হলে তা হচ্ছে বিক্রিয়ার কোনো দিকেই সম্পন্ন হয় না। তা হচ্ছে রাসায়নিক অবস্থান যে কোনো দিক থেকে শুরু করা যাক না কেন, তার হচ্ছে একই অবস্থানে সাম্যাবস্থা অর্জিত হয়ে থাকে। সংগঠন ক্ষেত্রে কেবলমাত্র আবদ্ধ পরিমণ্ডলে সৃষ্টি হয়ে থাকে। নিম্নমুখের প্রভাব বা কোনো সিস্টেম একবার সাম্যাবস্থা পৌঁছালে তার হচ্ছে এই সাম্যাবস্থা অনন্তকাল চলতে থাকে। যদি বাহ্যিক তাপমাত্রা, চাপ এবং সংযুক্তির কোনো পরিবর্তন না হয় তাপমাত্রা, চাপ এবং পদার্থের পরিমাত্রার পরিবর্তন এবং উভমুখী পরিবর্তন যে কোনো একটি হার বাড়ায় এবং কমায়, ফলে রাসায়নিক সাম্যাবস্থা পরিবর্তিত হয়। অনুঘটকের প্রভাব: অনুঘটক রাসায়নিক সাম্যাবস্থার সৃষ্টি এবং ধ্বংস করতে পারে না। এটি শুধুমাত্র সাম্যাবস্থার অর্জনকে দ্রুত বাস্তলত হতে পারে। তা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার মতো শক্তির পরিবর্তন ডেল জি শূন্য হয়ে থাকে। এটি আসলে গতিশীল সাম্য, অর্থাৎ বিক্রিয়াটির বাইরে তারপর এটি মনে হবে স্থির, কিন্তু উভয় দিক থেকে ঘটছে। তারপর বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং বিক্রিয়কের শতভাগ উৎপাদ এবং উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিবর্তন হতে পারে না। তাহলে সাম্যাবস্থায় বিক্রিয়াজাত উৎপাদ পথের সংযুক্তি থেকে রাসায়নিক সাম্যাবস্থা এবং শর্ত এবং বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্য এবং সাম্যাবস্থায় নিম্নোক্ত 4টি অত্যাবশ্যক বৈশিষ্ট্য রয়েছে। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এই সাম্যাবস্থার ডি হচ্ছে উপরের সবটি কয়টি রাসায়নিক সাম্যাবস্থা স্থায়িত্ব এবং রাসায়নিক বিক্রিয়ার রসপূর্ণতা এবং উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা। তারপর সাম্যের স্থায়িত্ব উভয় দিক থেকে সুগমতা এবং বিক্রিয়ার সম্পূর্ণতা। আমি আবার বলছি, 4টি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার 4টি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য হচ্ছে সাম্যের স্থায়িত্ব এবং উভয় দিক থেকে তবে সুগমতা এবং 3 হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং 4 হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। সাম্যাবস্থা চিহ্নিত করার উপায় হচ্ছে বিক্রিয়ার উৎপাদের বর্ণনা পরিবর্তনের স্থির অবস্থা, তারপর যতক্ষণ পূরণের তারপর কারো স্থিরতা কারণ 3 হচ্ছে বিক্রিয়কের উভয় দিকের গতি নির্ণয় লাসিতিরার বর্ণনের নীতি। কোনো অভিমুখী বিক্রিয়ার সাম্যাবস্থানের প্রচারের পর তারপর এটি নিয়ামকের পরিবর্তন করতে চাইলে এবং সাম্যাবস্থানের অবস্থানের বামে এবং এমনভাবে স্থানান্তর করতে হয় যেন নিয়ামকের পরিবর্তন প্রশমিত হয়। নিয়ামক 3 প্রকার হয়ে থাকে: তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তারপর নিয়ামক 4 প্রকার হয়ে থাকে: তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এবং নিষ্ক্রিয় পদার্থ সংযোগ। সাম্যাবস্থা 2 প্রকার হয়ে থাকে: স্থির সাম্যাবস্থা। কোনো নিয়ামকের পরিবর্তন করা না হলে তাদেরকে সাম্যাবস্থা স্থির থাকে। সচল অবস্থা হচ্ছে নিয়ামকের পরিবর্তন করার ফলে সাম্যের অবস্থান পরিবর্তন হয়ে থাকে, একে সাম্যাবস্থা বলা থাকে। তার হচ্ছে লাসিতিরার নীতিটি সচল সাম্যাবস্থা নিয়ে গঠিত, এদেরকে সচল সাম্যাবস্থা নীতি বলা থাকে। স্থিতিরা তাপমাত্রা বিক্রিয়ার তাপমাত্রা নীতি পরিবর্তন করলে সাম্যাবস্থার কোন নীতির দিকে সরে যায়, সি হচ্ছে ডানে। তার হচ্ছে তাপমাত্রা সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব 2 রকম হয়ে থাকে: সাম্যাবস্থার অবস্থানের উপর, সামুদ্রিকের উপর। সাম্যাবস্থার অবস্থানের উপর তাপদ্বয় বিক্রিয়া, তাপধারী বিক্রিয়া। তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা বাম দিকে বা পিছন দিকে সরে যায়। তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডান দিকে বা সামনের দিকে সরে যায়। তাপহারী বিক্রিয়া হচ্ছে তাপমাত্রা বাড়ালে তারপর সাম্যাবস্থা ডান দিকে বা সামনের দিকে সরে যায়। তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম দিকে বা পিছনের দিকে সরে যায়। সামুদ্রিকের উপর প্রভাব বা তাপদ্বয় বিক্রিয়া হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হলে সামুদ্রিক হ্রাস পায়। হচ্ছে তাপহারী বিক্রিয়া হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হলে সামুদ্রিক বৃদ্ধি পায়। আমি আবার বলছি, সামুদ্রিকের উপর প্রভাব হচ্ছে তাপদ্বয় বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে ধ্রুবক হ্রাস পায়। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে তারপর সামুদ্রিক বৃদ্ধি পায়। সামুদ্রিকের গুরুত্ব: কেসি ইকুয়াল টু 1 হলে অর্থাৎ সাম্যাবস্থার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়ে থাকে। কেসি ইকুয়াল টু ইজ গ্রেটার দ্যান 1 হলে তারপর সাম্যাবস্থার উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা অপেক্ষা বেশি। তারপর হচ্ছে কেসি ইজ লেস দ্যান 1 হলে তারপর উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা অপেক্ষা কম হয়ে থাকে। গতিশীলতা: যখন ডেলএস ইজ লেস দ্যান 0 এবং ডেলএস ইজ গ্রেটার দ্যান 0 তখন সকল তাপমাত্রা এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। অপরদিকে ডেল এইচ যখন 0 চেয়ে ছোটো এবং ডেল এস যখন 0 বড় হয়ে থাকে, 0 ছোটো হয়ে থাকে, উভয় ক্ষেত্রে ডেল এইচ এবং ডেল এস উভয় ক্ষেত্রে 0 ছোটো হলে থাকলে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে। অর্থাৎ
টি ইজ লেস দেন ডেল এইচ বাই হচ্ছে ডেল এস। তারপর হচ্ছে যখন ডেল এইচ এবং ডেল এস উভয়ই শূন্য চেয়ে বড় হবে তখন উচ্চ তাপমাত্রার বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে। তারপর হচ্ছে যখন ডেল এইচ শূন্য চেয়ে বড় হবে এবং কিন্তু ডেল এস শূন্য চেয়ে ছোটো হবে তখন কোনো তাপমাত্রাতেই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তা হচ্ছে বিক্রিয়ার সমবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। এক ব্যাখ্যাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়লে তারপর সমমুখী বিক্রিয়া, তারপর এক ব্যাখ্যাধিক বিক্রিয়াজাত পদার্থের ঘনমাত্রা বাড়লে সরণ ঘটবে পশ্চাৎমুখী বিক্রিয়া। তারপর হচ্ছে তাপমাত্রা হ্রাস করলে তারপর তাপহারী বিক্রিয়ার দিকে, তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে তাপোৎপাদী বিক্রিয়ার দিকে। তারপর চাপ বাড়লে তারপর কম সংখ্যক গ্যাসীয় অণু দূরে, চাপ কমালে হচ্ছে বেশি সংখ্যক গ্যাসীয় অণুর দিকে। লক্ষ্য করো সমস্ত পরিবর্তন করতে পারে হচ্ছে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, আর সমদ্রূপক পরিবর্তন করতে পারে শুধুমাত্র তাপমাত্রা। তারপর হচ্ছে চাপের প্রভাব, তারপর হচ্ছে কঠিন তরল এবং হচ্ছে চাপের প্রভাব নেই, কিন্তু গ্যাসীয় পদার্থের উপর আছে। আবার বিক্রিয়ক এবং উৎপাদক গ্যাসীয় পদার্থের সংখ্যা সমান থাকলে চাপের কোনো প্রভাব নেই। তারপর হচ্ছে ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে আরও উৎপাদক তৈরি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমালে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়ে প্রশমন হবে। তারপর হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাড়লে তা হতে কিছু বিক্রিয়ক তৈরি হয়ে থাকে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ক হতে কিছু উৎপাদ তৈরি হবে এবং হচ্ছে বিক্রিয়ক হতে কিছু উৎপাদন হবে এবং ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। শিল্পক্ষেত্রে লাসিথিরা নীতির প্রয়োগ হেবার বছর পর্যন্ত অ্যামোনিয়া প্রস্তুতির প্রভাবক হচ্ছে আয়রন গুঁড়া, তারপর প্রভাবক সহায়ক হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড মিশ্রণ মলিবডিনাম। তারপর সাধারণত তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস বা 550 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপ হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। তারপর এসব বসাত প্রয়োগ করলে 15 থেকে 25% অ্যামোনিয়া পাওয়া যায়। তারপর সালফার ডাইঅক্সাইডের জনসংখ্যা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের প্রভাব হচ্ছে ভ্যারান্টি অফ প্যাটাক্সিসের জন্য। প্লাটিনাম তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1.7 অ্যাটমসফিয়ার এবং হচ্ছে 172 কিলোপাস্কেল। তারপর এই অবস্থায় 99.5% সালফার ডাইঅক্সাইড জারিত হতে 98%, সালফিউরিক অ্যাসিডের শোষণ করা হতে 100%, সালফিউরিক অ্যাসিডে পড়ে এবং অলিয়ামে পরিণত হয়ে থাকে। সালফিউরিক অ্যাসিডের 3টি ধাপের প্রতিটি হলো তাপদ্বীপতি। এই সেটের ধনে হচ্ছে ডেল ডিগ্রি, তারপর -297 কিলোজুল পার মোল। সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে জ্বালানো ডেল ডিগ্রি -99 কিলোজুল পার মোল এবং সালফার হাইড্রোজেনে ডেল তারপর -132 কিলোজুল পার মোল। এই 3/4 তারপর উৎপন্ন তাপ স্টিম উৎপন্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বার্কল্যান্ড হাইড্রেটের পদ্ধতিতে নাইট্রিক উৎপাদন, বার্কল্যান্ড অক্সাইডের বিদ্যুৎ বার্ক পদ্ধতিতে নিম্নের বিক্রিয়ার সময় মাধ্যমে নাইট্রিক উৎপাদন করা হয়ে থাকে। নাইট্রোজেন প্লাস অক্সিজেন আছে 2 নাইট্রিক অক্সাইডে ডেল হলো 180.75 কিলোজুল। নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড উৎপাদনের এই বিক্রিয়াটি বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম বিক্রিয়াটি ধীরে এবং তাই এটি পুরো বিক্রিয়ার ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণকারী ধাপ। তা হচ্ছে অক্সিজেনের মোল এবং উৎপাদিত গ্যাসের মোল সংখ্যা সমান এবং এই বিক্রিয়ার আয়তনের পরিবর্তন হয় না। নাইট্রিক অক্সাইডে এর উৎপাদন ভিত্তিতে চাপের কোনো প্রভাব পাওয়া যায় না। তবে বিক্রিয়াটি উভয়মুখী হওয়ার নাইট্রিক অক্সাইড এবং সংশ্লেষকের বিক্রিয়া স্থল হতে সরিয়ে নিলে তা হতে বিক্রিয়া হতে করতে পারে না। তাই এই উৎপাদন বৃদ্ধি পেয়ে জেনে রাখা রাসায়নিক সাম্যাবস্থা হতে সম্পর্কে প্রথম ধারণা হচ্ছে বিজ্ঞানী বার্থেলাই, তারপর বিজ্ঞানী উইলিয়ামসন সর্বপ্রথম। তারপর হচ্ছে প্রকৃতি গতিশীল প্রকৃতির ধারণা দেন। তারপর সকল রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সাম্যাবস্থার দিকে তাপমান 450 থেকে 448 ডিগ্রি এবং হাইড্রোজেন আয়োডিন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড মিশ্রিত 80% হাইড্রোজেন আয়োডাইড এবং 20% হাইড্রোজেন আয়োডাইডের মিশ্রণ থেকে হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থা থেকে ট্রেসার হিসাবে 129-53 হাইড্রোজেন 53 ভাগ আছে পৃথিবী জুড়ে 15 কোটি টন সালফারিক অ্যাসিডে উৎপাদিত হয়ে থাকে অলিয়াম বা হচ্ছে পারে সালফারিক অ্যাসিডের আণবিক সংখ্যা হচ্ছে অলিয়াম। নিম্নের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? তারপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? সামুদ্রিকের উপরে প্রভাব আছে কোনটি? বর্গীয় এবং সামুদ্রিক। নরওয়ের রসায়নবিদ এবং গুলবার্গ বিভাগে। তারপর হচ্ছে পি পি ওয়েস 1864 সালে তারপর হচ্ছে বর্গীয় সূত্র প্রদান করেন। বর্গীয় সূত্র তারপর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় তারপর হচ্ছে যে কোনো বিক্রিয়ার ওই সময় উপস্থিত বিক্রিয়াগুলো সক্রিয় ভরের সমানুপাতিক হয়ে থাকে। সক্রিয় ভরগুলো হলো তারপর দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা এবং গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থ এবং পদার্থের আংশিক চাপ এবং কঠিন পদার্থের বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা ও সক্রিয় ভরকে এক ধরা হয়ে থাকে। আংশিক চাপ কোনো মিশ্রণের তারপর হচ্ছে কোনো গ্যাসের আংশিক চাপ এবং মোটা মিশ্রণের মোটা চাপ ওই গুণ হচ্ছে ওই উপাদানের তারপর হচ্ছে গ্লাসের মূল উপাদান। কেসি ও কেপি এর মধ্যে সম্পর্কে কেপি ছিল কেসি ইন্টু আরটি ইন্টু ডেলহেন। তারপর হচ্ছে সামুদ্রিক তারপর হচ্ছে রাশিমালা তারপর হচ্ছে শুধুমাত্র উপমুখী হিসেবে ক্ষেত্রে প্রযোজ্য। গাণিতিক মাত্র একটি নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকে ও তাপমাত্রা পরিবর্তন সামুদ্রিক পরিবর্তন করতে হলেও এই বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন এটি পরিবর্তিত হতে থাকে। তবে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন করা হলে তবে অবস্থানে পরিবর্তন হয়। তারপর হচ্ছে সামুদ্রিকের মান থেকে তারপর হচ্ছে বিক্রিয়ার ভিত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। মান বড় হলে উৎপাদ বেশি হয়ে থাকে, মান ছোট হলে উৎপাদ কম হয়। তারপর হচ্ছে সমস্যার বিক্রিয়ার গতি সম্পর্কে কোনো ধারণা দেয় না। বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, চাপের পরিবর্তন প্রভাবকে উপস্থিতিতে সামুদ্রিকের পরিবর্তন হয় না। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে সামুদ্রিকের পরিবর্তন হয়ে থাকে। তারপর হচ্ছে সামুদ্রিক কেপি কেসির একক হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আংশিক চাপ অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার ডেলেন। তারপর হচ্ছে ঘনমাত্রা পার মোল এককে প্রকাশ করে কেসি মোল পার লিটার। তারপর ডেলেন 0 হলে কে একক কোনো একক নেই।
তারপর হচ্ছে কোনটি সামুদ্রপকের ফর্মুলাটি সঠিক নয়, ডেল n ইকুয়াল 0 সর্বক্ষণ। সাধারণ সিদ্ধান্ত কেসি এর মান তার হচ্ছে 10⁻³ থেকে 10⁻³ এর মধ্যে থাকলে সামুদ্রিক মিশ্রণে তার হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদক পরিমাণযোগ্য পরিমাণে থাকে। বইতে 10⁻³ থেকে 10⁻³ আছে, যা ভুল। যদি কেসি এর মান যদি কেসি ইজ গ্রেটার দেন 10⁻³ হয়ে থাকে, তখন সাম্য মিশ্রণে বিক্রিয়কের চেয়ে উৎপাদ বেশি হয়ে থাকে। কেসি এর মান খুব বেশি হলে সামগ্রিক বিক্রিয়া শেষের প্রান্তে বোঝায়। তারপর হচ্ছে কেসি যদি 10⁻³ ছোট হয়ে থাকে, তখন সাম্য মিশ্রণে উৎপাদের চেয়ে বিক্রিয়া বেশি থাকে। কেসির মান খুব কম হলে সম্মুখী ঘটতে চায় না বোঝায়। পানির আণবিক গুণফল বিয়োজন ধ্রুবক। তারপর হচ্ছে বিজ্ঞানী কোলরাস এবং হেটুলিয়ার বিশুদ্ধ পানির পরিবাহিতা সম্পর্ক নির্ণয় করে দেখান অতি বিশুদ্ধ পানি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। 25°C তাপমাত্রা পানি আপেক্ষিক পরিবাহিতা 5.54 × 10⁻⁸ পরম পার সেন্টিমিটার। বিশুদ্ধ পানির আপেক্ষিক মান L = 1 × 10⁻⁶ পরম পার সেন্টিমিটার। পানি হলো এটি অতি তড়িৎ অতি দুর্বল তড়িৎ বিশ্লেষক। তার হচ্ছে পানির আণবিক গুণফল হচ্ছে KW = হাইড্রোজেন আয়ন × হাইড্রোক্সিল আয়ন KD × H2O। তার হচ্ছে পানির বিভাজন, এটি তাপ প্রক্রিয়া, তাই তাপমাত্রা বাড়লে KW এর মান বৃদ্ধি পায়। তার হচ্ছে KW এর মান নির্দিষ্ট এবং 25°C তাপমাত্রায় KW = 10⁻14 এবং হাইড্রোক্সিল আয়ন। তার হচ্ছে অম্লীয় দ্রবণে হাইড্রোনিয়াম ইজ গ্রেটার দেন হাইড্রোক্সিল, ক্ষারীয় দ্রবণে হাইড্রোক্সিল ইজ গ্রেটার দেন হাইড্রোনিয়াম, নিরপেক্ষ দ্রবণে হাইড্রোক্সিল ইজ ইকুয়াল টু হাইড্রোনিয়াম। পানি আণবিক গুণফল তাপমাত্রা 10°C তাপমাত্রা 0.292 × 10⁻14, 25°C 1 × 10⁻14, 30°C তাপমাত্রা 1.465 × 10⁻14, 50°C 5.474 × 10⁻14, তারপর 100°C 8.7 × 10⁻14। কে এর গুরুত্ব। কে এর মানের পরিসর দ্বারা তার হচ্ছে পানিতে অ্যাসিড মোল সংখ্যার আনিত ভগ্নাংশের সম্পর্কে জানা যায়। নিম্নতর কে এ হাইড্রোজেন অ্যাসিডের ক্ষেত্রে 5% বিয়োজন নিম্নতর এবং দুর্বল অ্যাসিড ক্লোরাস অ্যাসিডের ক্ষেত্রে 10% বিয়োজিত হয়ে থাকে। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে 42% আয়নিত হয়ে থাকে। হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিডের ক্ষেত্রে 0.025% আয়নিত হয়ে থাকে। তার হচ্ছে কিছু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এখানে দুর্বলতর অ্যাসিড থেকে সবলতর অ্যাসিডে বাড়ছে কে এর মান। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে 2 × 10⁻6, তারপর হচ্ছে ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে 3 × 10⁻2, তারপর হচ্ছে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে 1.4 × 10⁻2, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 7.2 × 10⁻3, নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 4.5 × 10⁻4, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 3.5 × 10⁻4, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে 1.8 × 10⁻4, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 1.8 × 10⁻5, তারপর হচ্ছে হাইড্রোক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড 99 থেকে 100% বিয়োজিত হতে হাইড্রোক্লোরাইড KH = 2.5 × 10⁻7, তারপর হাইড্রোব্রোমাইড KH = 3.2 × 10�9, তারপর হাইড্রোজেন KH = 10⁻10, সালফিউরিক অ্যাসিড KH = 10⁻3, তারপর হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে KH = 1.8 × 10⁻5। কিছু অ্যাসিডের পিকে এর মান, তারপর হচ্ছে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে 3.74, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে 4.74, ক্লোরো অ্যাসিডের ক্ষেত্রে 2.85, তারপর হচ্ছে ডাইক্লোরো অ্যাসিডের ক্ষেত্রে 1.26, বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে 4.19, তারপর নিচের কোনটি ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে PK = 3.74। উত্তর হচ্ছে ফর্মিক। তারপর হচ্ছে বিয়োজন ধ্রুবক এবং হচ্ছে অ্যাসিড ক্ষারের তীব্রতা, অ্যাসিড ক্ষারের তীব্রতা বিষয়ের উপর নির্ভর করে বিয়োজন মাত্রা, দ্রাবকের প্রকৃতি, অনুবন্ধী ক্ষারকের শক্তি অথবা অ্যাসিডের শক্তির মাত্রার নির্ভরশীলতা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এর মানের উপর, অ্যাসিডের অনুষ্ঠিত, তারপর হচ্ছে ঋণাত্মক আয়নের আকারের উপর, তারপর হচ্ছে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ও ঋণাত্মক জারণ সংখ্যার উপর, অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু আকারের উপর, দ্রাবকের প্রকৃতির উপর। কেন্দ্রীয় পরমাণুর আকার, তার হচ্ছে হাইড্রোক্সিলের, তার হচ্ছে অম্ল ধর্মের ঋণাত্মক আয়নের মাধ্যমে আকার যত বড় হয়ে থাকে, অণুর বিয়োজন তত বেশি হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়ে থাকে। তার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, তার হচ্ছে অ্যাসিডের মধ্যে, তার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা, ওই অ্যাসিডের তীব্রতা কত বেশি হয়, তার হচ্ছে অ্যাসিডের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হয়ে থাকে এবং কেন্দ্রীয় পরমাণুর আকার জোড় হবে এবং চার্জ ঘনত্বের ক্রম অনুসারে তার হচ্ছে সেই অ্যাসিডের তার হচ্ছে তীব্রতা বেশি থেকে দ্রাবকের প্রকৃতি। অ্যাসিড সম্বন্ধে তীব্রতার পরিধি হচ্ছে হাইড্রোজেন 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 ব্রোমাইড হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরাস অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্লোরাস অ্যাসিড, ব্রোমাস অ্যাসিড, তারপর হচ্ছে ওয়িক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোনিয়াম অ্যাসিড, তারপর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিডের কারক আণবিক মতবাদ, হাইড্রোজেনের মতবাদ আছে হাইড্রোজেন সম্বলিত যে যৌগ, তারপর হচ্ছে মাটিতে দ্রবীভূত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলা হয় থাকে। হাইড্রোজেন ক্লোরাইড H2O, হাইড্রোজেন আয়ন ক্লোরাইড, তার হচ্ছে যেসব ধাতুর হাইড্রোক্সিল আয়ন তার হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, তার হচ্ছে হাইড্রোক্সাইড উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলা হয় থাকে। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তারপর হচ্ছে ব্রন্ডাইসের মতবাদ যেসব পদার্থ অন্য পদার্থ থেকে প্রোটন দেয় তারা অ্যাসিডে, আর যারা পদার্থ থেকে প্রোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় থাকে ক্ষারক। সকল অ্যাসিডের তার হচ্ছে ক্ষারটা বিক্রিয়া, তার হচ্ছে একটি সাধারণ প্রবণতা হলো বিক্রিয়াটি সবসময় দুর্বল অ্যাসিডের দিকে ধাবিত হতে থাকে। হাইড্রোনিয়াম আয়নের হলো একটি অ্যাসিডে, তার হচ্ছে অনুভূতি ক্ষারকের শক্তি তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল এবং মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়ে থাকে। ক্ষারকের ক্ষেত্রে এমন হয়ে থাকে তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ক্লোরাইড আয়ন দুর্বল হয়ে থাকে। তার হচ্ছে হাইড্রোক্লোরিক প্লাস H2O, হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন H2O হচ্ছে অনুবন্ধী এবং হাইড্রোনিয়াম হচ্ছে
এই পরিস্থিতি তারপর হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবক কেবিএন মান এবং ক্ষারকটি কেবিএন মান যত বেশি হয়ে থাকে ক্ষারকটি ততই শক্তিশালী হয়ে থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেবি হচ্ছে 1.8 × 10⁻⁻5 মোল পার লিটার। তারপর হচ্ছে ডাইমিথাইল এনএইচ এর ক্ষেত্রে কেবি হলো 5.4 × 10⁻⁴ মোল পার লিটার। তারপর হচ্ছে CSO3 NH2 এর ক্ষেত্রে কেবি হলো 3.7 × 10⁻⁴ মোল পার লিটার। কেবির ক্ষেত্রে মোল পার লিটার। ক্ষারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা, তারপর ক্ষারকের তীব্রতা এবং হচ্ছে শক্তিমাত্রা এবং হচ্ছে 3টি বিষয়ের উপর নির্ভর করে। তারপর হচ্ছে তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানির সাথে দ্রবণীয়তা এবং হচ্ছে ক্ষারকের বিয়োজন ধ্রুবকের নিচের যুগের নিচে অঙ্গ ইলেকট্রনের ভৌত ক্ষমতা পানিতে অধিক দ্রবণীয় ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের সবল ক্ষারক এবং হচ্ছে কম ধাতুর এবং অক্সাইড এবং হাইড্রোক্সাইডের দুর্বল ক্ষারক বলা থাকে। যেটা কেবির মান যত বেশি হয়ে থাকে ক্ষারকটি তত শক্তিশালী হতে মানে অ্যাসিডিক অ্যাসিডের একটি দুর্বল অ্যাসিড কিন্তু ক্ষারকীয় অ্যামোনিয়া এটি তীব্র অ্যাসিড। তারপর হচ্ছে কয়টি কেবি এর মান অ্যানিলিনের ক্ষেত্রে হচ্ছে 3.8 × 10⁻11। তারপর হচ্ছে ব্রিটেনের ক্ষেত্রে হচ্ছে 1.7 × 10⁻9। তারপর হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে 1.80 × 10⁻5। তারপর হচ্ছে মিথাইল অ্যামাইনের ক্ষেত্রে 4.3 × 10⁻4। তারপর হচ্ছে CH3 CH2 NH2 এর ক্ষেত্রে 5.6 × 10⁻4 হয়ে থাকে। হচ্ছে খাদ্য তুলনামূলক তীব্রতা। লিথিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 0.6 তীব্রতা হচ্ছে দুর্বল। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যে ধাতুর আকার হচ্ছে 0.95 এবং তীব্রতা হচ্ছে শক্তিশালী। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1.33। তার হচ্ছে তীব্রতা হচ্ছে তীব্র শক্তিশালী হয়ে থাকে। তারপর সিলিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 1.16। তার হচ্ছে সবচেয়ে তীব্র শক্তিশালী হয়ে থাকে। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অসল্টের লৌহকণের সূত্র। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রোলাইট। যেসব উপাদান গলিত এবং পানিতে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়ে তারপর সেগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা থাকে। এই আয়নগুলো তড়িৎ বিশ্লেষ্যের অবিশ্লেষ্য অনুসারে হচ্ছে রাসায়নিক সমস্যা থেকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত এবং পানিতে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাদের সাধারণ অবস্থায় গলিত ক্ষার এবং হচ্ছে লবণ জাতীয় যৌগগুলিকে তড়িৎ বিশ্লেষণ করা হতে অ্যাসিড, হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সায়ানিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে ফর্মিক অ্যাসিড, মেথানিক অ্যাসিড, বেনটোলোইন, তারপর হচ্ছে C2H2O4, তারপর হচ্ছে ইত্যাদি। ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আয়রন ট্রাইহাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তারপর হচ্ছে লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে মার্কাস ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সিলভার নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এবং কপার সালফেট, জিঙ্ক সালফার ইত্যাদি। তারপর হচ্ছে গলিত এবং দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আণবিক মাত্রার উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা থাকে। এটি তড়িৎ বিশ্লেষ্য, অপরটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে যে কোনো ঘনমাত্রায় প্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয় আয়নিত হয় তাদেরকে তীব্র উচ্চ তড়িৎ বিশ্লেষ্য বলা থাকে। যেমন হচ্ছে অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হিসেবে। ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কপার সালফেট এবং হচ্ছে জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম ইত্যাদি। তারপর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেসব তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণ আংশিকভাবে আয়নিত হয়ে থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা থাকে। যেমন হচ্ছে অ্যাসিড হিসেবে ফর্মিক অ্যাসিড এবং হচ্ছে CH3 ডাবল হচ্ছে, তারপর হচ্ছে ক্লোরিন এবং কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, আয়রন ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, কপার ডাইহাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইহাইড্রোক্সাইড, তারপর হচ্ছে লবণ হিসেবে লেড ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, মার্কারি ক্লোরাইড, তারপর হচ্ছে সিলভার ক্লোরাইড, তারপর হচ্ছে বিয়োজনের মাত্রায়, তারপর হচ্ছে আলফার মান, তারপর হচ্ছে প্রকৃতি আলফার মান 0 থেকে 1 এর মধ্যবর্তী যে কোনো ধনাত্মক হয়ে থাকে। হচ্ছে আলফা এর মান হচ্ছে 0 মানের কাছাকাছি ভগ্নাংশ থেকে হয়তো তড়িৎ বিশ্লেষণ দুর্বল হতে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফার মান 1 এর কাছাকাছি হলে সেই ভগ্নাংশ হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রায় সবগুলো বিয়োজিত হয়ে থাকে। সর্বাধিক তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফার মান 1 এর থেকে এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণের সব হচ্ছে বেশি বিয়োজিত হয়ে আয়নিত অবস্থায় থাকে। হচ্ছে তড়িৎ বিশ্লেষণের যে কোনো উন্নতি হচ্ছে বিয়োজিত হয় না, অর্থাৎ অবিয়োজিত অবস্থায় আলফার মান 0 হয়ে থাকে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলফার মান 0 এবং 1 এর মাধ্যমে ধনাত্মক ভগ্নাংশ হয়ে থাকে। মৃদু দুর্বল বিশ্লেষ্য এবং আলফার মান তীব্রতা বেশি হতে থাকে। আলফার মান 0 শূন্য হলেও তারপর হচ্ছে অবিয়োজিত অবস্থা থাকে। অ্যাসিডের তীব্রতার ক্রমের ক্ষেত্রে কোনটি সঠিক? তার হচ্ছে পিএইচ স্কেল এবং হচ্ছে বাফার দ্রবণ। 1909 সালে তারপর ড্যানিশ প্রাণরসায়নিক বিদ্যা তারপর সোরেনসেন প্রথম পিএইচ স্কেল প্রথম ব্যবহার করেন। পিএইচ স্কেলটা হচ্ছে পুশিয়ান্স অফ হাইড্রোজেন, তারপর হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, তারপর হচ্ছে পটেন্স অফ হাইড্রোজেনিয়াম। কোনো জলীয় দ্রবণে পিএইচ সাধারণত 0 থেকে 14 এর মধ্যে হয়ে থাকে। পিএইচ মানে লগ হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে কোনো দ্রবণ হাইড্রোক্সিল আয়ন, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে সম্লা দ্রবণের 10 ভাগ গুণহ্রাস পেলে পিএইচের মান একক বৃদ্ধি পায়। সুতরাং পিএইচ যেগুলো 5 তা বলার অপেক্ষা রাখে না। তারপরে হচ্ছে যে কোনো দ্রবণের পিএইচ যেগুলো 4 হলে হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা 10 গুণ বেশি হয়ে থাকে হাইড্রোজেন আয়ন। তারপর হচ্ছে মাত্রা হচ্ছে
পিএইচ বৃদ্ধি পায় আর ঘনমাত্রা বাড়লে পিএইচ কমে। 25°C তাপমাত্রা বিশুদ্ধ পানিতে যে কোনো জলীয় দ্রবণে পিএইচ যেগুলো পিও হচ্ছে প্লাস হচ্ছে PKW0 PKW0 কোনো দ্রবণের ক্ষেত্রে পিএইচ যেগুলো 7 হলে তা নিরপেক্ষ প্রশমিত লবণ এবং হচ্ছে পিএইচ যদি 7 চেয়ে কম হতে অম্লীয় দ্রবণ এবং পিএইচ যদি 7 চেয়ে বেশি হতে থাকে তাহলে হবে ক্ষারীয় দ্রবণ। নিচের কোন দ্রবণটি পিএইচ যেগুলো 7.4 যোগ হলে এটা পিএইচ এর মান কমবে? মিথানোয়িক অ্যাসিডে পিএইচ যেগুলো 7.4 দ্রবণে যোগ করলে এটা পিএইচ মান কমবে। বিজন ধ্রুবক অ্যাসিডের ক্ষারকতার তীব্রতা তারপর খুব তীব্র ছিল তারপর পিকে এর মান 1 অপেক্ষা ছোট হলে পিকে 1 চেয়ে ছোট হলে তারপর সাধারণত অ্যাসিডের পিকে মান হচ্ছে 1 থেকে 5 এর মধ্যে রাখা হয়ে থাকে। দুর্বল অ্যাসিডের পিকে মান 5 থেকে 15 এর মধ্যে হয়ে থাকে। খুব দুর্বল অ্যাসিডের পিকে মান 15 অপেক্ষা বড় হতে হবে। পিএইচ এবং পিএইচ স্কেল পিএইচ 0 থেকে 2 হলে তীব্র অম্লীয়, পিএইচ যদি 2 থেকে 4 হয়ে থাকে মধ্যম অম্লীয়, পিএইচ যদি 4 থেকে 6.9 হয়ে থাকে মৃদু অম্লীয়, পিএইচ 7 হলে প্রশম, পিএইচ 7.01 থেকে 10 পর্যন্ত হচ্ছে মৃদু ক্ষারীয় এবং পিএইচ 10 থেকে 12 পর্যন্ত হচ্ছে মধ্যম ক্ষারীয় এবং পিএইচ 10 থেকে 12 হলে তীব্র ক্ষারীয়। তারপর পিএইচ সম্পর্কে সঠিক নিম্ন কোনটি সঠিক পিএইচ হলো 7 হলে দ্রবণটি নিরপেক্ষ হবে। তার হচ্ছে বাষ্প দ্রবণ, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ হলে পিএইচের কোনো পরিবর্তন হয় না তাদেরকে বাষ্প দ্রবণ বলা হয়। বাষ্প দ্রবণ দুর্বল রকম থেকে অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার মৃদু অ্যাসিড এবং অধিক অ্যাসিডের সাথে তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ উদাহরণ হচ্ছে মিথানোয়িক অ্যাসিড যোগ হচ্ছে মিথানোয়িক সোডিয়াম মিথানয়েড হচ্ছে ফসফরিক অ্যাসিডের যোগ হচ্ছে ফসফরিক 2 অ্যাসিড, তারপর ক্ষারীয় বাফার হচ্ছে মৃদু ক্ষারক এবং হচ্ছে ক্ষারকের তীব্র অ্যাসিডের সহযোগে সৃষ্ট লবণ এবং সোডিয়াম কার্বনেট এবং বাইকার্বনেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম আয়ন। তারপর হচ্ছে মানব ধমনী পিএইচ এর মান 7.4 হলে রক্তের কোনো মাত্রা কত? 3.9 থেকে 10 এর মোল পার লিটার। তারপর হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোক্সিল হানের ঘনমাত্রা এত হলে তারপর হচ্ছে উক্ত দ্রবণের পিএইচ হচ্ছে 11.3। বিভিন্ন প্রকার বাষ্প দ্রবণ মৃদু অ্যাসিড হতে তার সাথে লিস্ট মিশ্র দ্রবণ যেমন হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথিল সোডিয়াম মিথানয়েড, জলীয় দ্রবণ। তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোকার্বনেট এটা জলীয় দ্রবণ, সাইট্রিক অ্যাসিড এবং যোগ হচ্ছে সাইট্রেট এটা জলীয় দ্রবণ, ব্রোমিক অ্যাসিড যোগ হচ্ছে সোডিয়াম ব্রোমেট জলীয় দ্রবণ প্রভৃতি ক্ষেত্রে লবণটিকে অবশ্যই উক্ত মৃদু অ্যাসিডের সঙ্গে মৃদু প্রকার ক্ষেত্রে উৎপন্ন হতে হয়। তার হচ্ছে মৃদু ক্ষার এবং হচ্ছে লবণের মিশ্র লবণ আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। তার হচ্ছে ক্ষেত্রে লবণটিকে অবশ্যই তীব্র। উক্ত মৃদু ক্ষারের ক্ষেত্রে লবণ এবং হচ্ছে বিশ্লেষ্য কত হবে মৃদু অ্যাসিডে। তার হচ্ছে মৃদু ক্ষারের দ্রবণের উৎপন্ন লবণের দ্রবণ যেমন হচ্ছে অ্যামোনিয়াম মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে জলীয় দ্রবণ আছে অ্যামোনিয়াম কার্বনেট এর মাধ্যমে জলীয় দ্রবণ এবং বাহু দ্রবণ হিসেবে কাজ করে ভূক্ষারীয় অ্যাসিড দুটির মিশ্রণ দ্রবণ যেমন আছে সোডিয়াম ফসফেট এবং সোডিয়াম বাইফসফেটের মাধ্যমে জলীয় দ্রবণ বাফার হিসেবে ক্রিয়া করে বাফারেট। পিএইচ পরিবর্তন সীমায় মাধ্যমে আছে ওই বাফার দ্রবণের পিএইচ ওই দ্রবণের বাফার ক্রিয়া সুষ্ঠুভাবে কাজ করতে অ্যান্ডারসন সমীকরণ হচ্ছে লবণ বায়ু অম্ল, তারপর 10 থেকে 0.1 মধ্যে বাফার ক্ষমতা কার্যকর থাকে। বাফার ক্ষমতা তারপর বাফার ক্ষমতা প্রতি লিটার বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড বা হচ্ছে ক্ষারের সংখ্যা, পিএইচ মানের পরিবর্তন সংখ্যা, তারপর হচ্ছে জৈব অ্যাসিড উৎস, ল্যাকটিক অ্যাসিড উৎস দধি, অক্সালিক হচ্ছে পেয়ারা, সাইট্রিক অ্যাসিড লেবু, টার্টারিক আঙ্গুর, ম্যালিক হচ্ছে আপেল, তারপর হচ্ছে অ্যাসকর্বিক হচ্ছে কমলা, ফর্মিক হচ্ছে পিঁপড়া, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনেগার। তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পিএইচের মান হচ্ছে লেবুর হচ্ছে 2, তারপর হচ্ছে ভিনেগার 3, মিষ্টি পানি 5, শ্যাম্পু 5, দুধ 6, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ হচ্ছে 7, তারপর রক্ত হচ্ছে 7.4, টুথপেস্ট হচ্ছে 8, রসুনের পানি হচ্ছে 10। জেনে রাখো কোনো দ্রবণকে বাফার দ্রবণ হিসেবে বিক্রিয়া করতে হলে অবশ্যই থাকে মৃদু অ্যাসিড লাগে এবং হচ্ছে মিশ্র দ্রবণ না, তারপর হচ্ছে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার দ্রবণের উৎপন্ন লবণের দ্রবণ, তারপর হচ্ছে ভূক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে দুটি লবণের মিশ্র দ্রবণ হ্যান্ডেলবার সময় পিএইচ হলো পি প্লাস হচ্ছে লোকাল লবণ বাই অ্যাসিড, তারপর হচ্ছে উৎসিত দ্রবণে তারপর হচ্ছে পিএইচ গণনা করা হয় হ্যান্ডেলবার হাইসেলবার্গের সমীকরণ নেওয়ার প্রয়োগ। তারপর হচ্ছে অজানা না অজানা অজানা পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ জানা, তারপর নির্দিষ্ট পিএইচ তারপর বাফার দ্রবণের প্রস্তুত করতে অসংশ্লিষ্ট মৃদু অম্ল এবং দ্রবণ থেকে কত মোলার মিশ্রণ করা যায় তা গণনা করা হয়ে থাকে। তারপর এই সমীকরণ হতে জানা যায় হচ্ছে অম্লীয় দ্রব্যের পিএইচ এবং হচ্ছে ষষ্ঠ হিসেবে দুর্বল হচ্ছে পিএইচ কি এর মান হয়ে থাকে লবণ বাই অম্ল যেগুলো 1 হলে তার হচ্ছে লগ বাই লবণ বা অম্ল যেগুলো 0 হয়ে থাকে, তার হচ্ছে পিএইচ যেগুলো হচ্ছে পিকে। এই ফলে হচ্ছে বাফারটি সবচেয়ে ভালো কাজ করে। পিএইচ যেগুলো 7 এর কাছাকাছি হলে বাফার তৈরি হলে ফসফরিক অ্যাসিডের জুল নেওয়া হয়। তারপর হচ্ছে পিএইচ 9 এর কাছাকাছি হলে পিএইচ 9 এর কাছাকাছি হলে বাফার তৈরি হতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম যেগুলো নেওয়া হয়ে থাকে, তার হচ্ছে পিএইচ ও পিকে এর মান যত বেশি হয়ে থাকে বাফার দ্রবণের কাছাকাছি তত কম হয়ে থাকে অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বাফার দ্রবণ এটি নিম্নগুণ বাফার তার অম্লীয় বাফার দ্রবণের 3.7 এবং 5.76 এর পিএইচের মধ্যে ক্ষারীয় বাফার এবং হচ্ছে 8.5 হতে 10 এর পিএইচের মাধ্যমে খুব ভালোভাবে কাজ করে। তার হচ্ছে নিরপেক্ষ লবণ আসা অর্থাৎ যখন লবণটি তৈরিতে তার হচ্ছে ব্যবহৃত অ্যাসিড ও ক্ষারের উভয় শক্তিশালী নইলে খুবই দুর্বল পিএইচ গুলো সেবন হয়, যেমন আছে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম
মিথাইল তারপর এদের পিএইচ মান না হয় 7।